অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের করা মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ১৩ বছরের কারাদণ্ড, সম্পত্তি ক্রোকের নির্দেশ। ৭১ মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায়ে রিভিউ আবেদনের শুনানি ২ নভেম্বর। দ্রুত নিষ্পত্তি করা হবে বললেন অ্যাটর্নি জেনারেল। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজা। দেশে সম্প্রীতি বিরাজ করছে বলেই সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করছেন বললেন প্রধানমন্ত্রী। ঝিনাইদহে আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুর মৃত্যু, আহত আরো ২ জন। মেয়ে জামাইয়ের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ। এবং দেশের বেশিরভাগ মেডিকেল কলেজে নেই যোগ্য শিক্ষক ও মানসম্মত হাসপাতাল। নতুন ডাক্তারদের নিম্নমুখী মানের কথা স্বীকার বিএমডিসি। বাংলা সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি জাফর সাদিক। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত সহ গ্রেফতারি পরোয়ানা জারি করে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। শাফিন জাহিদের রিপোর্ট। ১০ কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ ও তথ্য গোপনের অভিযোগে বিএনপি নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ২০০৮ সালে রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক। ২০১৪ সালের অক্টোবরে অভিযোগ গঠনের পর দুদকের পক্ষে আদালতে সাক্ষ্য দেন ৪০ জন। তবে মামলা চলাকালে সাদেক হোসেন খোকা দেশে না থাকায় তাকে পলাতক দেখিয়ে বিচার কাজ শেষ করে মঙ্গলবার রায় দেয় ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার। রায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ ধারার ২ উপধারায় তাকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। আর ২৭ ধারার ১ উপধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তার নামে থাকা জমি ও বাড়ির মালিকানা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। তথ্য গোপন এবং মিথ্যা তথ্য প্রদানের জন্য ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড, জ্ঞাত আয় বহির্ভূত এবং অবৈধ সম্পদ অর্জন করার কারণে ওনাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে সাদেক হোসেন খোকা ন্যায় বিচার পাননি এমন দাবি করে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তার আইনজীবী। উনি এখন আমেরিকাতে কিডনি ক্যান্সারের চিকিৎসাধীন আছে, চিকিৎসা থেকে বাংলাদেশে ফেরত এসে এই মামলায় আপিল করবে। আপিলে উনি সম্পূর্ণ এই মামলায় খালাস প্রাপ্ত হবে। মামলাটিতে খোকার স্ত্রী ও ২ মেয়েও আসামি ছিলেন। তবে অভিযোগপত্র দাখিলের আগে হাইকোর্ট মামলায় তার স্ত্রীর অংশের কার্যক্রম স্থগিত করায় তদন্ত স্থগিত হয়ে যায়। সেই সঙ্গে তার ২ মেয়েকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন শুনানির জন্য ২রা নভেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন তারা রিভিউ শুনানি পেছানোর আবেদন জানাবেন। যদিও অ্যাটর্নি জেনারেলের প্রত্যাশা আইন অনুযায়ী দ্রুত নিষ্পত্তি হবে রিভিউ আবেদন। গত ১৪ অক্টোবর মৃত্যুদণ্ডের সাজা বহালের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন যুদ্ধাপরাধী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। আর গত বৃহস্পতিবার রিভিউ দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এই ২ জন মানবতা বিরোধীর রিভিউ শুনানির জন্য আগামী ২ নভেম্বর দিন ঠিক করেছেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশা প্রকাশ করেন আইন অনুযায়ী দ্রুত রিভিউ নিষ্পত্তি হবে এবং সাকা মুজাহিদের শুনানি হবে একসাথে। আইনি বলা আছে তাড়াতাড়ি নিষ্পত্তি করতে হবে। তারপর এই আইন সংক্রান্ত যে রিভিউ দরখাস্ত এবং সেই দরখাস্তের আদেশও বলা আছে যে এই কোনো রিভিউ দাখিল করলে সেটা অবশ্যই খুব প্রায়োরিটি বেসিসে বা অনতিবিলম্বে শুনতে হবে। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে বেশি সময় লাগার তো কথা না। অন্যদিকে রিভিউ শুনানির জন্য পর্যাপ্ত সময়ের আবেদন করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। রিভিউ পিটিশন শুনানির জন্য তখন অবশ্যই আদালত এটা বিবেচনা করে আমাদেরকে সময় দিবেন যাতে নাকি এই মামলাটি আমরা সঠিক সময় করা যায়। এছাড়া সাকার পক্ষে ৫ পাকিস্তানি নাগরিক সহ ৮ জনের সাক্ষ্য নেওয়ার অনুমতির বিষয়ে ওই দিনই আপিল বিভাগে শুনানি হবে বলেও জানায় রাষ্ট্রপক্ষ।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে এখন ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে জানিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করতে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বী নেতারা। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী আরও বলেন, সব সম্প্রদায়ের মানুষের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা তার সরকারের লক্ষ্য। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মাটিতে জন্ম নেয়া প্রত্যেক নাগরিক সমান অধিকার নিয়ে বাস করবে। এছাড়া পূজা চলাকালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকার নিরাপত্তা সহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ধর্মেই কিন্তু মানবতার কথা বলা আছে, সব ধর্মেই কিন্তু শান্তির কথা বলা আছে, সব ধর্মেই কিন্তু সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের কথা বলা আছে। কাজে এখানে আমরা সবসময় চাই যে আমাদের বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠবে। আর জাতির পিতা যেটা সবসময় চেয়েছিলেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হবে এবং সেই দেশ উন্নত হবে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হবে এবং আমরা বাংলাদেশকে সেই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। হানাহানি, মারামারি, কাটাকাটি, জঙ্গিবাদ সৃষ্টি, ধ্বংস এগুলি আমরা চাই না, সন্ত্রাসবাদ আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, উচ্চ শিক্ষা পাবে, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা পাবে, উন্নতভাবে জীবন যাপন করবে, শান্তিপূর্ণভাবে যাতে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মীয় যে উৎসব বা ধর্মীয় যে কার্যক্রম তার জন্য ভালোভাবে পালন করতে পারে, সেভাবে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী। মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী দর্শন করছেন ভক্তরা। আর নিজের জন্য, পরিবারের জন্য প্রার্থনা করার পাশাপাশি সারা দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছেন তারা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আকর্ষণীয়ভাবে সাজানো মন্দির, ঢাক ঢোল, শঙ্খ, উলুধ্বনি, পুরোহিতের মন্ত্রপাঠে মুখরিত চারপাশ। মহাসপ্তমী উদযাপনে সকাল থেকেই ফেনীর পূজা মণ্ডপগুলোতে শুরু হয় ভক্তদের আগমন। প্রদীপ জ্বালিয়ে তারা প্রার্থনা করেন দেবীর কাছে। দুর্গোৎসবের দ্বিতীয় দিন সপ্তমীর বিহিত পূজায় রংপুরের মণ্ডপগুলো ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে মুখর ছিল। পরে দেবীর প্রতি অঞ্জলি দেন তারা। এদিকে রাজশাহীতে ধূপধুনো আর প্রদীপ জ্বালিয়ে দেবীর কাছে প্রার্থনা করেন ভক্তরা। পরে সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সকাল 8:53 প্রতিটি মণ্ডপে শুরু হয় মহাসপ্তমী পূজা। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্যে 9টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে দেবী দুর্গার পূজা করা হয়। চট্টগ্রামের প্রতিটি মণ্ডপে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। ষষ্ঠীতে বোধনের মাধ্যমে দেবীকে প্রতিষ্ঠা করা হলেও নবপত্রিকার মাধ্যমে জাগ্রত করা হয় তাকে। আজ সারাদিন পূজা অর্চনার পাশাপাশি চলে অঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণ। এছাড়া সিলেট ও ময়মনসিংহের মণ্ডপগুলোতেও পালন করা হয় মহাসপ্তমীর সব আনুষ্ঠানিকতা। সবার অকল্যাণ দূর করতে দেবীর কাছে শান্তি প্রার্থনা করেছেন পূজারী ও ভক্তরা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। সন্ধ্যা নামতেই দেশের মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে মহাসপ্তমীর মঙ্গল আরতি। এই মুহূর্তে চট্টগ্রামের গোসাইলডাঙ্গা পূজা মণ্ডপে আছেন সহকর্মী কমল এবং সিলেটের চৈতালি সংঘ মণ্ডপে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। প্রথমে যাচ্ছি কমলদের কাছে। কমল, ধন্যবাদ সৌমিত্র। গত কয়েক বছর ধরে কলকাতার অনুকরণে বন্দরনগরী চট্টগ্রামের পূজা মণ্ডপগুলি মূলত বিশাল বাজেট এবং থিম নির্ভর পূজা মণ্ডপ গড়ে তোলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমসাময়িক যে বিষয়গুলি রয়েছে এর মধ্যে সমুদ্রপথে মানব পাচার এবং রয়েছে শিশু রাজন হত্যা এবং শেষে রয়েছে আদি যে সভ্যতা বা আদি যে আমাদের প্রাকৃতিক পরিবেশ তা তুলে ধরা হচ্ছে এসব পূজা মণ্ডপের থিমগুলিতে। এক্ষেত্রে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখন সেই গোসালডাঙ্গা যে এলাকাটাই, সেই এলাকা যে পূজা মণ্ডপটি, সেই পূজা মণ্ডপে মূলত তুলে ধরা হয়েছে যে মা দুর্গা স্বর্গ থেকে নেমে এসে যে
অসুর বধের যে কাহিনী, সেই কাহিনীর চিত্রায়ন করা হচ্ছে মূলত যন্ত্রের মাধ্যমে। এখানে তারা একই সাথে যে একটি প্রাকৃতিক পরিবেশ রয়েছে, আদি পরিবেশ, বড় বড় বৃক্ষরাজি যেটিকে মাতৃ সাথে তুলনা করা হয়েছে তা তুলে ধরা হয়েছে এখানে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি অর্থাৎ যন্ত্র দিয়ে এখানে একটি পদ্ম ফুলের মধ্যে মা দুর্গাকে রাখা হয়েছিল। এরপর তারা ওষুধটিকে আনার পর শিবের আশীর্বাদ পুষ্ট হওয়ার পরে মূলত মা দুর্গা অসুর বধ করে। অর্থাৎ এখানে যন্ত্রের মাধ্যমে এই গোসলডাঙ্গা এলাকাটাতে সে চিত্রটি তুলে ধরা হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামে এবার 298টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, আর এর মাঝে কিন্তু অধিকাংশ পূজা মণ্ডপটি বিশাল বাজেটের এবং থিম নির্ভর। আর এই পূজা মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় সেই সকাল থেকে শুরু হয়েছে। বেলা যত বাড়ছে তত দর্শনার্থী ভিড় ততই বাড়ছে। আমরা এখন যে মণ্ডপে সে মণ্ডপে দেখতে পেয়েছি এখনো হাজার হাজার দর্শনার্থী তারা ভিড় করছেন। এবং আমরা দেখেছি সকালে যে সপ্তমী পূজা শুরু হয় নবপত্রিকা স্থাপনের মাধ্যমে, তখন থেকে কিন্তু পূজা মণ্ডপে দর্শনার্থী ভিড় এক্ষেত্রে বিকেল অবধি করে সন্ধ্যা যত বাড়াচ্ছে ততই কিন্তু ভিড় তত বাড়ছে। আমরা দেখেছি যে চট্টগ্রামে কিন্তু এখন বিশাল একটা যানজটের শহরে পরিণত হয়েছে মূলত এই পূজা এবং দর্শনার্থীদের কারণে। আর এই দর্শনার্থীরা মূলত দুপুর সকালের দিকে পথদ্বারা অঞ্জলি নিয়েছে মন্দিরে, এরপর তারা বিকেলের পর তারা শুরু করেছে প্রতিমা দর্শন। এক্ষেত্রে চট্টগ্রাম শহরে এবার প্রায় 298টি পূজা মণ্ডপে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে জেলায় রয়েছে কিন্তু 1700 পূজা মণ্ডপ। এক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্নভাবে এবার দুর্গাপূজা সম্পন্ন করা যায়, সেই অনুযায়ী কিন্তু তাদের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই নিরাপত্তার জন্য অন্তত 3000-এর বেশি পুলিশ সদস্য এবং র্যাব ফোর্স, সেই সাথে রয়েছে প্রায় 4000 বিজিবি পুরো চট্টগ্রাম এলাকার মধ্যে মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত বলা যায় অনেকটা উৎসবমুখর পরিবেশ এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই এই চট্টগ্রামের সপ্তমী চলছে। এ ছিল চট্টগ্রামের পূজার সর্বশেষ খবর। এখন সিলেটের পূজার খবর জানার জন্য আমরা চলে যাব সহকর্মী আহাদের কাছে। ধন্যবাদ কমল। আসলে আপনি যেটা বলছিলেন যে আপনার চট্টগ্রামের মতো সিলেটেরও একই অবস্থা। সিলেটে আসলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। আমরা আজকে যেটা দেখেছি যে মহাসপ্তমীতে আজ সকাল থেকেই সারা দিনব্যাপী যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা সিলেটের যে সবগুলো পূজা মণ্ডপে তারা ঘুরছে এবং তারা অত্যন্ত আনন্দ চিত্তে তাদের পুজোগুলো পালন করছে। এবং আজ সকালে তারা দেবীর যখন আরাধনা শুরু হয় তারপর থেকে তারা বিভিন্ন সময় তারা অঞ্জলি নিয়েছে এবং সারা দিনই অঞ্জলি নিয়েছিল এবং সন্ধ্যার আগ পর্যন্ত মূলত মহাসপ্তমী ছিল। সপ্তমী পূজা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং কিছুক্ষণ পর আমরা যেটা শুনেছি যে তাদের আরতি আর একটা পূজা রয়েছে সেটি শুরু হবে। কিন্তু সিলেটে মূলত এই আরতি পূজাটা শুরু হয় রাত 9টা থেকে এবং 9টা থেকেই সিলেটের যে সবগুলো পূজা মণ্ডপে এই পূজা শুরু হবে। তো আমি একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে সিলেটে এবার প্রায় 583টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে সিলেট নগরীতে প্রায় 43টি। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যে চৈতালি সংঘ, যেটি সিলেটের সবচেয়ে বড় পূজা মণ্ডপ, সেখানে দাঁড়িয়ে আছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ এসেছে তারা দেবীর আরাধনা করতে এবং দেবীর কাছে শান্তি প্রার্থনা করতে। আমি এখন কথা বলবো একজন পুণ্যার্থীর সাথে যে দীর্ঘক্ষণ থেকে এখানে আছে। যে তুমি কার সাথে এসেছো এবং কিরকম লাগছে একটু বলো। আমার কাজিনদের সাথে আসছি, সারা বিকাল থেকেই ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ তোমাকে। যে আরেকজনের সাথে আমি কথা বলবো যে আপনি এবার মায়ের কাছে কি চাচ্ছেন, আপনার প্রার্থনাটা কি হচ্ছে? আসলে প্রার্থনার কি হবে, যে আমার আপনজন যাতে সবসময় সুখী থাকে, তারপরে হচ্ছে আমাদের মানে পরিবেশটা যেন আরেকটু সুবান্ধব হয়, যাতে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মীয় উৎসব সবচেয়ে বড় যে পূজাটা সেটা যেন পালন করতে পারি। এটা আসছে সাধারণত হচ্ছে আমরা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এটা আসছে, এটাকে অনেক সময় বলা হয় 12ওয়ারি উৎসব। 12 ইয়ার আসলে কথাটা আসছে যে 12 হচ্ছে 12 জন, ইয়ারি মানে হচ্ছে বন্ধু। তো শোনা যায় যে 12 জন বন্ধু এই পূজাটি শুরু করেছিলেন, সেই থেকে আর কি এটা প্রচলন হচ্ছে। অনেক ভালো লাগছে। একজন পূজা উদযাপন পরিষদের একজন নেতার সাথে কথা বলবো যে আপনারা যে আরতি পূজাতে আপনারা কি কি করবেন এবং কখন শুরু হবে যদি বলেন। এটা একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, খুব সুন্দর। 9টার সময় আমরা আরম্ভ হবে, খুব সুন্দর অনুষ্ঠান। সিলেটে এটা খুব জাঁকজমক পরিবেশে উদযাপন করা হয়। আমি চৈতালি সংঘের সভাপতি। ধন্যবাদ আপনাকে। আসলে সিলেটের যে এই মণ্ডপের পাশাপাশি সিলেটের প্রত্যেকটি পূজা মণ্ডপে যে একইভাবে আসলে আনন্দ চিত্তে যে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিলেটের শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে আমাদের সহকর্মী সৌমিত্র শুভ্রর কাছে। শুভ্র।
দর্শক, সিলেটের চৈতালি সংঘ মণ্ডপে ছিলাম, সেখান থেকে জানাচ্ছেন রিপোর্টার আব্দুল হাদ। এর আগে আমরা ছিলাম চট্টগ্রামের গোসাইলডাঙ্গা পূজা মণ্ডপে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী কমল, এবং তারা জানাচ্ছিলেন সপ্তমীর সন্ধ্যার যে মঙ্গল আরতি এবং অন্যান্য পূজার খবরাখবর। বাংলার সময় আরো থাকছে। সিলেটে রাজন হত্যা মামলায় 11 আসামির পুনরায় সাক্ষ্য গ্রহণের নির্দেশ। নারায়ণগঞ্জে 7 খুন মামলা পুনঃতদন্তের রিভিউ শুনানি শেষ, 9 নভেম্বর আদেশ। শিক্ষাদানের জন্য প্রয়োজন যোগ্যতা সম্পন্ন শিক্ষক, অথচ কয়েকটি সরকারি ও বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজে নেই প্রয়োজনীয় শিক্ষক। এসব কলেজ সংশ্লিষ্ট হাসপাতালে নেই প্রয়োজনীয় সংখ্যক বিভাগ, এমনকি রোগীও, যার কারণে শিক্ষাগত দুর্বলতা নিয়েই ডাক্তারি সার্টিফিকেট পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। ডাক্তারি সনদ দেওয়ার প্রতিষ্ঠান খোদ বিএমডিসি একথা স্বীকার করলেও এর প্রতিকারে দৃশ্যমান কোনো তৎপরতা নেই। রিপোর্ট করছেন ইজাজ শৌমিক। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 5000 ছাত্র ডাক্তারি সনদ পাচ্ছে। অভিযোগ রয়েছে শিক্ষা ও প্রশিক্ষণের ঘাটতি নিয়েই এসব শিক্ষার্থী ডাক্তারি পেশায় নিয়োজিত হচ্ছেন। একটা স্টুডেন্টের জন্য ওখানে ক্লাসরুম নাই। হসপিটাল এবং কলেজের সাথে যে সমন্বয়টা, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে দেখা যায় যে আমাদের পেশেন্টের সাথে ওরিয়েন্টেশনে আমরা ডিসকমফোর্ট ফিল করি। নতুন অনুমোদন দেয় দেশে এখন 34টি সরকারি এবং 69টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর কয়েকটি বাদে অধিকাংশ মেডিকেল কলেজেই প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও মানসম্মত হাসপাতাল নেই। সবচেয়ে বড় সংকট কিছু কিছু বেসরকারি মেডিকেল কলেজে এস্টাবলিশড বড় হাসপাতাল এবং পর্যাপ্ত রোগীর অভাব। মেডিকেল শিক্ষাটা হলো একটা ফুল টাইম এডুকেশন। যদি সেটা না হয় তাহলে কখনো মেডিকেল কলেজের একজন ছাত্র পরিপূর্ণ শিক্ষা পাবে না। এই বিশেষজ্ঞের মতে এজন্য জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার আগেই যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। ওইসব জায়গা থেকে যে ডাক্তাররা বেরিয়ে আসবে তাদের মেসিভ 2 বছর ইন্টার্নশিপ অথবা 2 বছর একটা ট্রেনিং দরকার। আর বিএমডিসিও নতুন ডাক্তারদের নিম্নমুখী মানের কথা স্বীকার করে বলছে এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা নিতে হবে। অনেক ডেফিসিট রয়ে গেছে শিক্ষা উপকরণ এবং এই পেশেন্ট। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়, বিএমডিসি লাইসেন্স দেয়, কিন্তু মূল পার্টি হলো সরকার। ডাক্তারের মতো প্রাণ রক্ষাকারী ও সংবেদনশীল পেশার মান ধরে রাখতে বিশেষজ্ঞরা মেডিকেল শিক্ষা ও ওষুধ প্রশাসনকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আলাদা করার পরামর্শ দেন। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলের আবেদনের পরিপ্রেক্ষিতে 11 জন সাক্ষীর আবারও সাক্ষ্য গ্রহণের আদেশ দিয়েছেন আদালত। আগামীকাল সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। বেলা 12টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে কামরুল সহ 11 জন আসামিকে হাজির করা হয়। এ সময় মামলার প্রধান আসামি কামরুলের পক্ষ থেকে আইনজীবী 15 জন সাক্ষীর আবারও সাক্ষ্য গ্রহণের আবেদন জানান। শুনানি শেষে বিচারক আকবর হোসেন মৃধা 11 জন সাক্ষীকে আবারও সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন। এর আগে 18 তারিখ মামলার সব সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের আবেদন করলে তা খারিজ করে দেন আদালত। আসামি কামরুলের পক্ষ থেকে 540 পিটিশন দিয়েছেন। 15 জনের সাক্ষীর জন্য তারা তলব করে পিটিশন দিয়েছেন। সেই পিটিশন 11 জন মঞ্জুর হয়েছে। আগামীকাল 11 জনের রিকল হয়েছে। আগামীকাল তাদের সাক্ষী পুনরায় শুরু হবে এবং 25 তারিখে 342 এবং আর্গুমেন্টের জন্য রাখা হয়েছে। নারায়ণগঞ্জের 7 খুন মামলার পুনঃতদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। একই সঙ্গে আগামী 9 নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে রিভিউ আবেদনের শুনানি ও যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এ সময় মামলার বাদী কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আদালতে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে রিভিউ আদেশের দিন ধার্য করেন বিচারক। গত বছরের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জন অপহরণের পর হত্যা করা হয়। আমরা নারাজি দরখাস্ত দায়ের করেছিলাম কিছু অসঙ্গতির কারণে। সেই নারাজি দরখাস্তটা বিজ্ঞ নিম্ন আদালত নামঞ্জুর করার কারণে আমরা বিজ্ঞ আদালতে রিভিশন মোকদ্দমা দায়ের করি। সেই রিভিশন মামলাটি বিজ্ঞ আদালত গ্রহণ করার পরে আজকে শুনানির দিন ধার্য ছিল। সেই শুনানিটি আজকে অনুষ্ঠিত হলো। আমি আদালতের কাছে আবেদন করেছিলাম যে
যাতে নূর হোসেন আসার পরে পুনরায় আবার তদন্ত হোক। বিজ্ঞ নিম্ন আদালত যে নারাজিরা নামঞ্জুর করে কোনো ভুল করেন নাই, সে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, সেই বিষয়ে আমরা আইনগত ব্যাখ্যা আদালতে দিয়েছি এবং আদালতে আমরা যে বিষয়টা বলেছি যে তারা এই মামলাটাকে বিচারটাকে বিলম্বিত করার জন্যই একটার পর একটা দরখাস্ত দিচ্ছেন এবং সময় ক্ষেপণ করছেন। ঝিনাইদহে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুর মৃত্যু হয়েছে। আহত আরো 2 জন এখনও কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাই আগুন দিয়েছে ঘরে। আর পুলিশ বলছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। এদিকে বিকেলে এ ঘটনায় 5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইদহ থেকে প্রতিনিধি পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানান, সোমবার মাঝরাতে হঠাৎই আর্তচিৎকার করে ওঠেন তাসলিমা বেগম। ঘুম চোখে ছুটে এসে এক মর্মান্তিক দৃশ্য দেখতে পান তারা। আগুনে দাউ দাউ করে জ্বলছে তাসলিমা বেগম, স্বামী চান মিয়া, এমনকি শিশু সন্তান তাসনিয়া এবং বড় মেয়ে উর্মি। তুমি হচ্ছে তোমার বাপ মার বলো কালকে জিনিস লিখতে, তা আমার যদি না হতো তোমারও হতে দেবো না, তোমার মুখ অ্যাসিড দিয়ে পুরাই দেবো। টাকা পয়সা একবার 10,000 দিয়েছে, গরু বেঁচে দিয়েছে। তারপর আমার ভাই যে আবার টাকা দিয়েছে, দেখাশুনো করে, তারপর মনে করে গয়না গাটি সবার নষ্ট করে দিয়েছে। জানালা খোলা ছিল, এখানে জানালা দিয়ে পেট্রোল মেরে আগুন লাগাই দিয়েছে, এটা আমার ধারণা। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাসলিমা বেগম আর তার 1.5 বছরের শিশুকন্যা তাসমিয়াকে। মা এবং মেয়ের অবস্থা খুব খারাপ থাকে। মার প্রায় 60% বার্ন এবং মেয়েরও 50% মতো 50% বার্ন। বাবাকে এখানে চিকিৎসা করার মতো অবস্থা ছিল, বাবাকে আমরা এখানে ভর্তি করি। তো পরবর্তীতে বাবা যেহেতু একই জায়গায় চিকিৎসার জন্য যশোরে চলে যায়। সোমবার বিকেলে এ ঘটনায় উর্মির বড় ভাই বাদী হয়ে কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা 5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে আসলে হত্যার উদ্দেশ্যেই এই ঘটনাটি ঘটিয়েছে। 3 বছর আগে যশোর লেবুতলার কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় চান মিয়ার বড় মেয়ে উর্মির। পরে পারিবারিক কলহের জের ধরে বেশ কিছুদিন ধরে সে বাবার বাড়িতে অবস্থান করছিল। এই অবস্থায় উর্মির স্বামী কামাল হোসেনই ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে উর্মির মা ও বোনকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। সময় সংবাদ, ঝিনাইদহ। রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরো 8 জন। স্থানীয়রা জানায়, দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের বসন্তপুর সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাহেন্দ্র গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন মারা যান, আহত হন অন্তত 10 জন। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে আরও 2 জনের মৃত্যু হয়। কিশোরগঞ্জে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন খান। তিনি জানান, অভিযুক্ত তৌহিদ পাকুন্দিয়া উপজেলার কুমরি এলাকায় পালিয়ে রয়েছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে তাকে গ্রেফতারের খবরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জেরে গত রোববার সদর উপজেলার পনকলিমা গ্রামের স্মৃতি আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করে তৌহিদ ও তার সহযোগীরা। পাকুন্দিয়া থানার সাব ইন্সপেক্টর তাদের একটা টিম তার সংবাদ পায় এবং সেই সংবাদের ভিত্তিতে এই অপরাধী তৌহিদ, যার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আর একই সঙ্গে তৌহিদের সাথে যে অন্য সহযোগী ছিল, ইতিমধ্যে তাদেরও একজনকে আমরা গ্রেফতার করেছি। হিলিতে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় বাবুল মণ্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত রাতে হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে পূর্বশত্রুতার জের ধরে রাতে ঘুমানোর সময় মোর্শেদা বেগমের ওপর এসিড ছোড়ে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে আটক বাবুলকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এক গৃহবধূর উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তার স্বামী থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রধান অভিযুক্ত আসামি বাবুলকে আমরা গত রাতে গ্রেফতার করেছি। কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন উৎসবের শেষ দিন আজ। আগামী বছর আবারও উৎসবে জড়ো হওয়ার প্রত্যাশায় সকাল থেকে লালনের আখড়া ছাড়তে শুরু করেছেন ভক্ত অনুরাগীরা। শেষ সময়ে মাজার প্রাঙ্গণে চলছে দেহতত্ত্ব আর আত্মার মুক্তি নিয়ে সাধুদের আলোচনা। গুরুকে হৃদয়ে ধারণ করে ভক্তরা গাইছেন সাইজির গান।
এদিকে দেশের দূর দূরান্ত থেকে আসা সাধুদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত 16 অক্টোবর সন্ধ্যায় সাধুদের চাল পানি গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় 5 দিন ব্যাপী লালন উৎসব। অজ্ঞতা আর অসচেতনতার কারণে রংপুরের গ্রামাঞ্চলের অধিকাংশ কিশোর কিশোরী এখনো পরিমিত খাদ্য ও পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। আবার অনেকের পুষ্টিকর খাবার সম্পর্কে ধারণাই নেই। এছাড়া বয়সন্ধিকালে এসব শিশুদের সঠিক ধারণা দেওয়াও হয় না শিক্ষা প্রতিষ্ঠানে। এতে অনেকটা অসচেতনভাবে বেড়ে উঠছে এখানকার শিশু কিশোররা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। বয়সন্ধিকালে শিশুদের কি খেতে হবে আর কি করতে হবে সে সম্পর্কে কিছুই জানে না রংপুরের বেশিরভাগ শিশু কিশোরীরা। এমনকি এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও দেয়া হয় না কোনো শিক্ষা। তারা তাদের মা বাবার কাছ থেকে শিখেই বেড়ে উঠছে বংশ পরম্পরায়। আমরা কোনো কিছুই জানি না, মা বাবাও বলে না, স্কুলেও আমরা জানি না, স্যার ম্যাডামও আমাদের বলে না। গার্জিয়ান হিসেবে যেটা পাচ্ছি শাক সবজি ততটুকুই তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি। চিকিৎসকরা বলছেন বয়সন্ধিকালে শিশুদের শারীরিক এবং মানসিক একটা পরিবর্তন আসে। এ সময়ে তাদের প্রচুর পুষ্টিকর খাবার দরকার। শিশুরা সাধারণত রুচিকর খাবার বেশি খেতে চায়, যেটা স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী না। এই ব্যাপারে গার্জেনদের, শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের সবারই সম্যক ধারণা থাকা দরকার। অন্যদিকে বিশেষজ্ঞরাও বলছেন শুধুমাত্র অসচেতনতা এবং অজ্ঞতার কারণেই সঠিক খাদ্য ও পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। কি ধরনের খাবার প্রয়োজন এই বিষয়গুলো যদি সুন্দরভাবে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে দেখা যাবে শিশুরাই কিন্তু তার পরিবারকে সচেতন করবে। তারা আরো বলছেন সচেতনতা বাড়াতে শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি দেশের গণমাধ্যমগুলোর বিশেষ ভূমিকা রাখতে হবে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের করা মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার 13 বছরের কারাদণ্ড, সম্পত্তি ক্রোকের নির্দেশ। ৭১ মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায়ে রিভিউ আবেদনের শুনানি 2রা নভেম্বর দ্রুত নিষ্পত্তি করা হবে বললেন অ্যাটর্নি জেনারেল। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজা। দেশে সম্প্রীতি বিরাজ করছে বলেই সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করছেন বললেন প্রধানমন্ত্রী। ঝিনাইদহে আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুর মৃত্যু, আহত আরো 2 জন, মেয়ে জামাইয়ের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ। এবং দেশের বেশিরভাগ মেডিকেল কলেজে নেই যোগ্য শিক্ষক ও মানসম্মত হাসপাতাল। নতুন ডাক্তারদের নিম্নমুখী মানের কথা স্বীকার বিএমডিসির। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন START SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।